আজ আমরা ধান ফসলের যে প্রধান ক্ষতিকর পোকা মাজরা পোকা নিয়ে আলোচনা করব। ধানের প্রধান শত্রু পোকা যদি আমরা বলি তাহলে প্রথমে যে পোকার নাম আসবে সেটি হচ্ছে মাজরা পোকা। এই ধানের মাজরা পোকা তিন ধরনের মাজরা পোকা ধানে আক্রমণ করে। এর মাঝে হলুদ মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা আর একটা হচ্ছে গোলাপি মাথা মাজরা পোকা। বাংলাদেশে যে সব পোকামাকড় আক্রমণ করে তার মাঝে এই তিন ধরনের মাজরা পোকার মাঝে এই বাংলাদেশে হলুদ মাজরা পোকা যেটা সেটা কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করে। এই হলুদ মাজরা পোকার মদটা কিন্তু এই যে দেখলা, এটা কিন্তু দেখতে হলুদাব এবং এর যে পাকা আছে এর পাকার মাঝে দুইটা পাকায় দুইটা স্পষ্ট কালো দাগ আছে। এইটা কিন্তু স্ত্রী মাজরা পোকা। হলুদ মাজরা পোকার মতে দুইটা প্রজাতি আছে, একটা হলো পুরুষ আর একটা হলো স্ত্রী। স্ত্রী মাজরা পোকাটা হলুদাব এবং পুরুষ যে মাজরা পোকাটা আছে সেটা কিন্তু দেখতে হালকা একটু বাদামি বর্ণের। এই যে মাজরা পোকাটা এটার জীবন চক্রে 4টা ধাপ রয়েছে। একটা হচ্ছে ডিম, শুক কীট, মুখ কীট আর পূর্ণাঙ্গ অবস্থা। এই মাজরা পোকা এটা কিন্তু নিশাচর রাতের বেলা এরা সক্রিয় হয়ে ওঠে। দিনের বেলা ধানের পাতার যে নিচের পৃষ্ঠে লুকায় থাকে, তখন এরা সন্ধ্যার পর পুরুষ এবং স্ত্রী পোকা মিলিত হওয়ার 24 ঘন্টার মাঝেই এই যে স্ত্রী মাজরা পোকাটা আছে সেটা কিন্তু ডিম দেওয়া শুরু করে। এবং এই স্ত্রী মাজরা পোকাটা 5 থেকে 7টি গাদা করে ডিম পারে। এবং এই স্ত্রী মাজরা পোকার জীবন চক্রে সে 100 থেকে প্রায় 300টা পর্যন্ত ডিম পারতে পারে। এই ডিমের যে গাদাগুলা থাকে সেই ডিমের গাদাগুলা রেশমি তুলার মতো এক ধরনের সোনালী বর্ণের আবরণ দ্বারা ডিমগুলা ঢাকা থাকে। এই ডিমগুলা 5 থেকে 7 দিনের মাঝেই ডিম ফুটে শুককীট বা কিরা বের হয়। এই কিরাগুলা কি বলা হয়? শোয়া পোকা। এই মাজরা পোকার ডিম শীতকালে একটু বেশি সময় লাগে ফুটতে এবং গ্রীষ্মকালে একটু কম সময় লাগে। এই যে ডিম ফুটে যে শোয়া বা শুককীট গুলা বের হয়, শুককীট গুলা কিন্তু প্রথমে ধানের যে পাতা আছে, ধানের পাতার উপরে যে সবুজ অংশটা আছে সেটা কিন্তু 3 থেকে 4 দিন কুড়ে কুড়ে খায়। এবং খাওয়ার পরে এক ধরনের রেশমি সুতা দ্বারা ধানের পাতা থেকে ঝুলে যাওয়ার পরে বাতাসে দুল কেটে কেটে এক গাছ থেকে আরেক গাছে এরা স্থানান্তরিত হয়। এবং ধানের যে পাতা আছে, এই ধানের যে পাতা, এই ধানের পাতার এই যে কুল আছে, যে কুল, এই কুলের ভিতরে সে ঢুকে যায়। ঢুকে গিয়ে এই যে কাণ্ড আছে, কাণ্ড ছিদ্র করে সে কেটে কেটে ভিতরে প্রবেশ করে ভিতরে যে কাণ্ডের নরম অংশটা আছে সেই নরম অংশটা খেয়ে ফেলে। নরম অংশটা খাওয়ার ফলে এই ধান গাছের নিচ থেকে উপরে কিন্তু রস চলাচল বন্ধ হয়ে যায় এবং উপরের অংশটা মারা যায়। এই যে আমার হাতে যে দেখতে পারতেছ সেটা হলো এই যে দেখো তার যে ডিগ পাতাটা আছে, এই ডিগ পাতাটা কিন্তু হলুদ মারা গেছে। এইটা কিন্তু এই যে মাজরা পোকা আক্রমণের লক্ষণ। এটা এই যে নিচে থেকে রস খাওয়ার মানে এই যে তার যে কাণ্ডের নরম অংশটা খাওয়ার ফলে নিচ থেকে উপরে রস উঠতেছে না, এই কারণে উপরের অংশ মারা গেছে। এটা যদি শীষ আসার আগে হয়, এই যে এই লক্ষণটা, এটাকে বলে আমরা ডেড হার্ট বা মরা ডিগ। এটা যদি শীষ আসার পরে হইতো তাহলে শীষটাই সাদা হয়ে থাকতো এবং সুজে থাকতো, তখন এটা বলতো মানে মরা শীষ বা সাদা শীষ বা হোয়াইট হেড, সাদা শীষ বা হোয়াইট হেড। যদি শীষ আসার আগে আসে ডেড হার্ট, শীষ আসার পরে আসলে হোয়াইট হেড। এই যে শুককীটটা এটার ভিতরে এসে 3 থেকে প্রায় 6 সপ্তাহ পর্যন্ত সে এই তার শুককীটের কার্যক্রম সে কেটে থাকে। গ্রীষ্মকালে 3 সপ্তাহ এবং শীতকালে 6 সপ্তাহ পর্যন্ত সে এই শুককীট অবস্থায় সে গাছের ক্ষতি করে। এবং এইটা যদি আমরা টান দেই, হাতে টান দেই, এই দেখো টান দিলে সহজে কিন্তু উঠে আসছে। এবং এই যে তার গোড়াটা, এই যে গোড়ার মধ্যে কিন্তু এই দেখো বোঝা যাচ্ছে এই যে কালো অংশ বা মল লেগে আছে, এই যে দেখো, ঠিক আছে, এই যে মল
এই যে কিরা খাওয়ার যে মল লেগে আছে, আমরা যদি এই কাণ্ড ছিঁড়ি অনেক সময় ভিতরে এটা শুককিট পাওয়া যেতে পারে। হ্যাঁ, এটা হয়তো বের হয়ে চলে গেছে শুককিটটা, এই জন্য আমরা পাই নাই। এই যেমন আরেকটা লক্ষণ আছে এখানে, এই যে এটা কিন্তু এই মাজরা পোকার আক্রমণের লক্ষণ। হ্যাঁ, ভিতরে যে অংশটা খাওয়ার ফলে সে কিন্তু উপরে রস চলাচল বন্ধ হয়ে যায়, উপরে ডিগ পাতাটা মারা যায়। ঠিক আছে, তার পরবর্তীতে যে কাজটা করে মাজরা পোকা সেটা হচ্ছে এই শুককিট অবস্থা অতিবাহিত করার পর সে মাটিতে চলে যায় এবং মাটিতে বা গাছের যে গোড়ার অংশ আছে সেই গোড়ার অংশে সে মুখকিট স্তরটা অতিবাহিত করে, সেটা কুকুন তৈরি করে, একটু উপরে একটা আবরণ তৈরি করে সে মাঝখানে সে নিষ্ক্রিয় অবস্থায় 7 থেকে 10 দিন জীবন অতিবাহিত করার পর সেই কুকুন থেকে বের হয়ে আবার পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে সে উড়ে বেড়ায়। এই ক্ষেত্রে প্রায় 70% পোকা এই যে শুককিট থেকে সে কিন্তু কাণ্ডের ভিতরে প্রবেশ করতে পারে। আর এই শুককিট অবস্থা মুখকিট অবস্থা অতিবাহিত করার 5 থেকে 10% পোকা এই পূর্ণাঙ্গ প্রজাপতি হতে পারে। হ্যাঁ, এই তার জীবন চক্রটা এবং সে পূর্ণাঙ্গ অবস্থায় সে 4 থেকে 5 দিন বা সর্বোচ্চ 7 দিন সে বেঁচে থাকতে পারে। পূর্ণাঙ্গ অবস্থায় তার একমাত্র কাজ হচ্ছে সে প্রজনন করা, আর কোনো তার দ্বিতীয় কোনো কাজ নাই। এরপরে সে মারা যায় এবং সে পূর্ণাঙ্গ অবস্থায় প্রায় 1 থেকে 1.5 মাইল বা কোনো 3-4 মাইল পর্যন্ত সে উড়ে যেতে পারে। তার এই জীবনকালটা শেষ করতে সময় লাগে প্রায় 52 থেকে 72 দিন বা 75 দিন এরকম সময় লাগতে পারে। এখন কথা হচ্ছে এই যে মাজরা পোকা ধানের যে ক্ষতি করে, যদি শীষ আসার পরে আক্রমণ হয় বা শীষ আসার আগে আক্রমণ হয়, তখন আমরা কখন কীটনাশক দেবো বা কি ব্যবস্থা নিব? আমরা এই পোকা আক্রমণ না হওয়ার জন্য কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিব। সেটা হচ্ছে আমরা জমিতে ওই পাখি বসার স্থান করে দিতে পারি, অথবা ডিমের গাদা দেখা মাত্রই ডিমের গাদাগুলা তুলে সংগ্রহ করে ফেলা বা হাত জাল দেওয়া পূর্ণাঙ্গ পোকাটা ধরে মেরে ফেলা। এইগুলো আমরা বা জমি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এগুলো আমরা করতে পারি। বা ধান কাটার পর নাড়া যদি পুরাই দিই, নাড়ার মাঝে থাকা মুখকিট যে পোকা এটা নষ্ট হয়ে যায়। এই পদ্ধতিগুলা, কিন্তু এই পদ্ধতিগুলা প্রয়োগ করার পরেও আক্রমণ হতে পারে। আক্রমণ হলে আমরা কখন বুঝবো জমিতে আমরা রাসায়নিক ভাবে এই পোকাটা দমন করব? যদি এইরকম মরা ডিগ যদি 15% জমিতে যদি মরা ডিগের আক্রমণ হয়, তাহলে আমি ওই জমিতে রাসায়নিক ব্যবস্থা নিতে হবে। আবার শীষ আসার পরে হোয়াইট হেড যদি 5% থাকে, ওই দেখা মাত্রই কি আমার জমিতে রাসায়নিক দমন ব্যবস্থা নিতে হবে। এখন আমরা কি রাসায়নিক দমন ব্যবস্থা নিতে পারি? বিশেষ করে বাজারে যে বর্তমান বাজারে যে প্রচলিত যে কীটনাশকগুলো রয়েছে, সেইগুলোর মাঝে যেগুলো সবচেয়ে জনপ্রিয় সেইগুলো আমরা কিছু সাজেশন বা করতে পারি। এর মাঝে রয়েছে যেমন ফ্লুভেন্ডিমাইড আর থায়াক্লোরোপিড। ফ্লুভেন্ডিমাইড আর থায়াক্লোরোপিড গ্রুপের যে ওষুধ আছে, যেমন বেল্ট এক্সপার্ট আছে, বেল্ট এক্সপার্ট যদি আমরা প্রতি লিটার পানিতে 1/2 ml বা 10 লিটার পানিতে 5 মিলি ওষুধ 10% বা 5%, মানে যত লিটার পানি তার অর্ধেক হচ্ছে জমি, মানে 10 লিটার পানিতে 5 মিলি বেল্ট এক্সপার্ট মিশিয়ে আমরা 5% জমিতে স্প্রে করতে পারি, তাহলে কিন্তু এই পোকা দমন হয়ে যাবে। এছাড়াও আরো রয়েছে যেমন ওই ক্লোরোভাইরিফস গ্রুপের ক্লোরোভাইরিফস 48 সিসি যে ওষুধটা রয়েছে, সেই ক্লোরোভাইরিফস 48 সিসি যে ওষুধগুলো, যেমন ডিসপেল, হ্যাঁ 48 সিসি, গুলা 48 সিসি, তারপরে মোটর আছে 48 সিসি, এই ওষুধগুলোও কিন্তু স্প্রে করে আমরা এই পোকা দমন করতে পারি। আরো রয়েছে কার্বোসালফান গ্রুপের, যেমন মার্শাল, কার্বোসালফান গ্রুপের মার্শাল 20 এসি, এই ওষুধে 10 লিটার পানিতে আমরা 30 মিলি পরিমাণে মিশিয়ে 5% জমিতে স্প্রে করি, তাহলে এটা দমন হয়ে যাবে। এছাড়া হচ্ছে আইসোসাইক্লোসিরাম গ্রুপের ওষুধ, যেমন ইনসিপিও, এটা আমরা ব্যবহার করেও এই পোকা দমন করতে পারি। আবার কার্টাপ গ্রুপের যে কীটনাশক রয়েছে, যেমন বাবু, এইগুলো আমরা ব্যবহার করে এই পোকা দমন করতে পারি। এছাড়া ফিপ্রোনিল গ্রুপের ওষুধ রয়েছে, আবার ক্লোরান্টা নিলিফোল গ্রুপের ওষুধ রয়েছে, যেমন কোরাজেন। এছাড়া ক্লোরান্টা নিলিফোল প্লাস থায়ামেথাক্সাম গ্রুপের যে ওষুধ রয়েছে, যেমন বিরতাকু, এই ওষুধগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এই পোকা আমরা সহজে দমন করতে পারো। এখন কথা হচ্ছে আমরা এই কীটনাশকগুলা কখন ব্যবহার করলে আমরা সবচেয়ে ভালো
ফলাফল পেতে পারি। একটা হচ্ছে যখন আমরা বললাম যে যদি ডেড হার্ট আমরা দেখি 15%, তখন আমরা প্রয়োগ করব। আর একটা হচ্ছে যে 5% যদি সাদা শীষ দেখি তখন আক্রমণ করব, এটা ব্যবহার করব। আমরা অনেক সময় দেখি যে আমাদের জমিতে পোকার আক্রমণ যদি একেবারেই না হতে মানে দেই, তাহলে যদি আমরা জমি চারা রোপণের 20 দিন পরে একবার যদি আমরা ব্যবহার করি এবং ওই শীষ আসার সময় বা কাইস্তর পর্যায়ে যদি আরেকবার ব্যবহার করি, তাহলে কিন্তু জমিতে আর মাজরা পোকা লাগার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মাজরা পোকা নিয়ে যে বিস্তারিত আলোচনা বা বিস্তারিত তথ্য। এগুলো মাজরা পোকা। যদি আপনারা এভাবে বুঝে শুনে যদি আপনারা পরামর্শ দিতে পারেন, তাহলে আশা করি যে এই মাজরা পোকা বিষয়ে কৃষকের আহামরি টেনশন করার কোনো কারণ নাই। হ্যাঁ, কি আরো কিছু প্রশ্ন আছে কি জানার? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।